5ই এপ্রিল 1993 রাত 11টা মুম্বাইয়ের ভার্সোবার একটা অ্যাপার্টমেন্ট থেকে হঠাৎই ভারী কিছু পড়ার শব্দ হয়, আর সাথে সাথে 5 তলার উপরের ফ্ল্যাট থেকে একজন মহিলার চিৎকার ভেসে আসে। আশেপাশে থেকে লোকজন ছুটে আসে, আর তারা এসে যেটা দেখতে পায় সেটা খুবই শকিং ছিল। তাদের সামনে রক্তাক্ত অবস্থায় যিনি পড়েছিলেন তিনি হলেন 90s বলিউডের রাইজিং স্টার দিব্যা ভারতী, যার সৌন্দর্যের চর্চা সেই সময় সারা ভারত জুড়ে হচ্ছিল। মাত্র 2 বছরের মধ্যেই তিনি তেলেগু আর বলিউড ইন্ডাস্ট্রি মিলিয়ে প্রায় 22টা সিনেমায় কাজ করে ফেলেছিলেন। আর 19 বছর বয়সেই তিনি যে পরিমাণ নাম এবং খ্যাতি অর্থ উপার্জন করেছিলেন, তাতে বলিউডে যে সমস্ত এক্সিস্টিং বড় বড় নায়িকারা ছিলেন তারা ইনসিকিউর ফিল করতে শুরু করেছিলেন। কিন্তু তারপরে একদিন যেদিন তিনি সব থেকে বেশি খুশি ছিলেন, সেদিন তিনি তার অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে হঠাৎই পড়ে যান এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। অথচ দিব্যার কখনো হাইটে ভয় ছিল না, তিনি মাঝে মাঝে সেই ব্যালকনি থেকে পা ঝুলিয়ে বসে থাকতেন। তাহলে প্রশ্ন ওঠে যে সেদিন রাতে ঠিক কি এমন হয়েছিল যে দিব্যা ভারতী ওই ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল? সেদিন ওই ফ্ল্যাটের ভেতরে দিব্যা ছাড়াও আরও 3 জন ছিলেন, যাদের মধ্যে পুলিশ মাত্র 2 জনের স্টেটমেন্ট নিতে পেরেছিল, কিন্তু আজও সেটা পাবলিকলি রিলিজ করা হয়নি। আরও একটা বিষয় খুবই খটকা লাগে, সেটা হচ্ছে ওই যে অ্যাপার্টমেন্টের যে বিল্ডিংটা ছিল, সেই বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটগুলোর ব্যালকনিতে গ্রিল লাগানো ছিল, কিন্তু দিব্যার ফ্ল্যাটের ব্যালকনিতে কোনো গ্রিল ছিল না। এছাড়া অন্যান্য দিন যেখানে ফ্ল্যাটের নিচে গাড়ি রাখা থাকতো, কিন্তু অদ্ভুতভাবে সেই দিনই ওই জায়গাটা ফাঁকা ছিল। এগুলো কি শুধুই কোইন্সিডেন্স ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গভীর ষড়যন্ত্র? এমনকি দিব্যা মারা যাওয়ার পর তার হাজব্যান্ড সাজিদের সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্কের কথাও উঠে এসেছিল। তাই আজও দিব্যা ভারতী মারা যাওয়ার প্রায় 32 বছর পরেও একটাই প্রশ্ন ওঠে যে দিব্যার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল, নাকি এটা কোনো প্রি প্ল্যান্ড মার্ডার ছিল? তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজ কথা হবে বলিউডের রাইজিং স্টার দিব্যা ভারতীর ব্যাপারে। কিছুদিন আগে আমরা গুলশান কুমারের হত্যা রহস্য নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং সেখানে কমেন্ট সেকশনে আপনারা অনেকেই দিব্যা ভারতীর মৃত্যুর রহস্য নিয়ে ভিডিও চেয়েছিলেন। তো আজকে সেই জন্য এই ভিডিওটা বানানো, কিন্তু আগে থেকেই বলে দিই যে যেহেতু এটা অনেক পুরনো একটা ঘটনা, প্রায় 32 বছর আগের, এবং কোনো অথেন্টিক সোর্স নেই, তো এমন হতে পারে যে অনেক তথ্য এদিক ওদিক হতে পারে। মানে ধরুন আপনি কোনো ভিডিওতে অন্য কিছু শুনেছেন, আর আমার ভিডিওতে সেটা একটু অন্যরকম হতে পারে। তো আমি চেষ্টা করেছি সবগুলোকে একজোট করে ভিডিওটা বানানোর। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর এরকম আর কোন কোন সেলিব্রিটি বলুন বা কোনো পলিটিশিয়ান যার মৃত্যুর রহস্য ব্যাপারে আপনি জানতে চান, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন আগে জেনে নেব যে মৃত্যুর দিন ঠিক কি কি হয়েছিল। দিব্যার মায়ের একটা ইন্টারভিউ থেকে পরবর্তীকালে জানা যায়, মারা যাবার দিন মানে 1993 সালের 5ই এপ্রিল, এদিন সকালে দিব্যা তার বাবা এবং ভাই কুনালের সঙ্গে মুম্বাইয়ের ব্যান্ড্রার নেপচুন অ্যাপার্টমেন্টে একটা নতুন 4 BHK ফ্ল্যাটের ডিল ফাইনাল করেছিলেন। এই প্রথম নিজের রোজগারে দিব্যা নিজের একটা ফ্ল্যাট কিনতে চলেছিলেন, ফলে তিনি খুবই খুশি ছিলেন। আর তার এই খুশিটাকে তিনি সেলিব্রেট করার জন্য তার পুরনো বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের পালি হিলে গিয়েছিলেন, আর সেখানে তিনি সারা দিন পার্টি করেন। এই পার্টি চলাকালীন দিব্যার কাছে একটা ফোন আসে তার হাজব্যান্ড সাজিদের, আর তার হাজব্যান্ড জানায় কস্টিউম ডিজাইনার নিতালুল্লাহ দিব্যার আপকামিং ফিল্ম আন্দোলনের কস্টিউম নিয়ে একটা মিটিং করতে চাইছেন। তবে প্রফেশনাল সম্পর্কের বাইরেও নিতালুল্লাহর সাথে দিব্যার একটা ভালো বন্ধুত্ব ছিল, তাই দিব্যা সেদিন নিতা ও তার হাজব্যান্ড শ্যামলুল্লাহকে তার ভার্সোবার ফ্ল্যাটে ডেকে নেন। এবার যেহেতু এই মৃত্যুর সাথে এই ফ্ল্যাটটার অনেক বড় একটা কানেকশন রয়েছে, তাই এবার এই ফ্ল্যাটের সম্বন্ধে আপনাদের একটু বলে দেই। এই ফ্ল্যাটটা মুম্বাইয়ের ভার্সোবার তুলসী অ্যাপার্টমেন্টের 5 তলার একটা ফ্ল্যাট। এই তুলসী অ্যাপার্টমেন্টের 5 তলার ফ্ল্যাটের আকারটা এরকম যে ফ্ল্যাটের লিভিং রুম এবং ব্যালকনি একসাথে অ্যাটাচড ছিল। এমনকি খোলা ব্যালকনিতে তিনি প্রায় পা ঝুলিয়ে বসে থাকতেন। এমনকি এই ফ্ল্যাটের যে ব্যালকনিটা সেখানে কোনো গ্রিল ছিল না। তো এবার চলে আসি আমরা সেদিনের ঘটনায়। দিব্যার ভাই কুনাল দিব্যাকে তার ফ্ল্যাটে নামিয়ে দিয়ে চলে যায়, আর রাত 10টার সময় নিতা আর তার হাজব্যান্ড শ্যামলুল্লাহ ওই ফ্ল্যাটে এসে পৌঁছায়। এরপর শুরু হয় পার্টি। টিভিতে এদিন লাউড মিউজিক চলছিল। লিভিং রুমের সেন্ট্রাল টেবিলে রাখা ছিল হুইস্কি আর মরিশাস ওয়াইনের বোতল। দিব্যা সেলিব্রেশন করছিলেন, আর তার সঙ্গে ছিলেন নিতা এবং শ্যামলুল্লাহ। আর রান্নাঘরে আরও একজন ছিলেন, সে হলো দিব্যার মেট অমৃতা। এই পার্টি চলাকালীন কিছুক্ষণ পরেই ব্যালকনিতে এসে বসেন দিব্যা, আর এরই কিছুক্ষণ পর অমৃতা হঠাৎই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। অমৃতা বুঝতে পারেন যে দিব্যা
ব্যালকনি থেকে পড়ে গেছে। এরপরে আশেপাশে থাকা লোকজন সেই জায়গায় ছুটে আসেন যেখানে দিব্যা তার ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন, আর তারা এসে দেখতে পান দিব্যার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন রহস্যের ব্যাপারে জানার আগে চলুন দেখে নিই যে দিব্যার ছোটবেলা কেমন ছিল, সে কিভাবে বলিউডে তার কেরিয়ার শুরু করেছিল। 1974 সালের 25শে ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক সাধারণ পরিবারে দিব্যা ভারতীর জন্ম হয়। তার বাবা ছিলেন ইন্স্যুরেন্স কর্মী আর তার মা ছিলেন একজন হাউসওয়াইফ। শোনা যায় ছোটবেলায় দিব্যা এতটাই সুন্দরী ছিলেন যে তাকে সবাই বারবি ডল বলে রাখত। তবে সুন্দরী হওয়ার পাশাপাশি দিব্যার বেশ কিছু ভালো গুণও ছিল। ছোটবেলায় যখন তার বাবা মা দিব্যার জন্য নতুন কোনো ড্রেস নিয়ে আসতেন, তখন দিব্যা ইনসিস্ট করতেন যেন এই রকম ড্রেস তার ভাই বোনদের জন্য আনা হয়। এমনকি ফিল্ম স্টার হওয়ার পরেও দিব্যা মাঝে মাঝে গরিব ছেলে মেয়েদের নিয়ে শপিং মলে যেতেন এবং তাদের চকলেট, স্ন্যাক্স এগুলো কিনে দিতেন। তবে তিনি পড়াশোনায় একদমই ভালো ছিলেন না। যখন তার মা পড়াতেন তখন দিব্যা টিভিতে শ্রীদেবীর নাচ দেখতেন এবং সেগুলোকে অনুকরণ করার চেষ্টা করতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দিব্যা ভারতীর কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না, তিনি কিভাবে বলিউডে এত বড় একজন সুপারস্টার হয়ে উঠলেন? তো চলুন এবার সেই বিষয়ে জানা যায়। বলিউডের ফেমাস অ্যাক্টর গোবিন্দার ভাই কীর্তি কুমার তার আপকামিং ফিল্ম রাধা কা সঙ্গমের জন্য একজন লিড ফিমেল অ্যাক্ট্রেস খুঁজছিলেন। একদিন তিনি যখন একটা মুম্বাই লাইব্রেরিতে যান, তখন তিনি প্রথমবার দিব্যাকে দেখতে পান, আর দিব্যার সৌন্দর্য কীর্তিকে মুগ্ধ করেছিল এবং তার আপকামিং মুভির লিড রোলের জন্য তখনই তিনি দিব্যাকে অ্যাপ্রোচ করেন। কিন্তু সেই সময় দিব্যার বাবা এই প্রস্তাবে রাজি হননি, কারণ দিব্যার বয়স ছিল তখন মাত্র 15 বছর। কিন্তু কীর্তি কুমার এতেও হার মানেননি, আর তিনি দিব্যাকে কাস্ট করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে তিনি একবার গোবিন্দাকে নিজের সাথে করে দিব্যার ফ্ল্যাটে গিয়েছিলেন। আর এত বড় একজন ফিল্ম স্টার গোবিন্দার রিকোয়েস্ট করায় দিব্যার বাবা শেষ পর্যন্ত রাজি হয়ে যান। দিব্যা এই সময় ক্লাস 9-এ পড়তেন, আর ফিল্মে অফার পাওয়ার সাথে সাথে তিনি পড়াশুনো ছেড়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত দিব্যা এই ফিল্মে কাজ করতে পারেননি, কারণ কীর্তি কুমারের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়েছিল। আসলে কীর্তি চেয়েছিলেন দিব্যাকে একজন বলিউডের অ্যাক্ট্রেসের মতো গ্রুম করতে, কিন্তু দিব্যা কখনো সেই ধরনের অ্যাটিটিউড নিয়ে চলতে পছন্দ করতেন না। তিনি যখন তখন বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে যেতেন, পার্টি করতেন, আর এই কারণেই শেষ পর্যন্ত তাদের মুভির কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় এবং কীর্তি দিব্যার বদলে জুই চাওলাকে তার সিনেমায় নিয়ে নেন। এরপর বনি কাপুর এবং সুভাষ ঘাইয়ের মতো বলিউডের ফেমাস ডিরেক্টররাও দিব্যাকে অ্যাপ্রোচ করেছিলেন, কিন্তু কোনো কারণবশত সেই মুভিগুলোতেও দিব্যাকে কাস্ট করা যায়নি। বারবার সিনেমা থেকে রিজেক্ট হয়ে যাওয়ায় দিব্যা খুবই আপসেট হয়ে পড়েছিলেন। আর দিব্যার মন ভালো করার জন্য তার মা তাকে নিয়ে কাশ্মীরে ঘুরতে যান। কাশ্মীরে থাকাকালীনই দিব্যার বাড়িতে এসে উপস্থিত হন সাউথের নাম করা প্রডিউসার ডি রামানাইডু। কাশ্মীরের ট্যুর মাঝপথে ছেড়েই দিব্যা এবং তার মা ফিরে আসেন, আর এবার দিব্যা সাকসেসফুলি তার প্রথম মুভির কাজ পেয়ে যান। 14 সেপ্টেম্বর 1990 রিলিজ হয় দিব্যা ভারতীর প্রথম মুভি বোবলি রাজা। এই সিনেমা তার কোস্টার ছিলেন রামানাইডুর ছেলে তথা তেলেগু ফিল্মের অন্যতম সুপারস্টার ভেঙ্কটেশ। সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথেই সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিব্যার গ্ল্যামারের কথা ছড়িয়ে পড়ে, আর এরপর তার কাছে একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে। দিব্যা সেই সময় মোহনবাবু, চিরঞ্জীবীর মতো সাউথের সুপারস্টারদের সঙ্গে নিয়মিত সিনেমা করেছিলেন, কিন্তু তখনও তার বলিউডে ডেবিউ করা বাকি ছিল। দিব্যার গ্ল্যামার আর পারফরমেন্সের খ্যাতি যখন সাউথ ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বলিউডে পৌঁছায়, তখন দিব্যার কাছে পৌঁছে যান বলিউডের ডিরেক্টর রাজীব রায় এবং তাকে অফার করেন বিশ্বআত্মা ফিল্মের ফিমেল লিড রোল। আর এটাই ছিল দিব্যার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। 1992 সালে মুক্তি পায় দিব্যার প্রথম বলিউড সিনেমা বিশ্বআত্মা, আর এই মুভির একটা গানের ফলে দিব্যার পপুলারিটি রাতারাতি সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। আর সেই সাত সমুন্দর পার মে তেরে গানটা আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। এই সময় বলিউডে প্রায় প্রত্যেকটা ডিরেক্টর চাইতেন দিব্যাকে তাদের ফিল্মে কাস্ট করতে। পেয়ারা, দিওয়ানা, বলবান গীতের মতো একের পর এক সুপারহিট ফিল্মে তিনি অভিনয় করেছিলেন। মাত্র 1 বছরের মধ্যে দিব্যার প্রায় 12টা ফিল্ম রিলিজ করে। তবে এত সাকসেস পাওয়ার পরেও দিব্যা ভীষণই ক্যাজুয়াল লাইফ লিড করতে পছন্দ করতেন। আউটসাইডার হয়েও তিনি এতটাই পপুলার হয়ে গিয়েছিলেন যে পূজা ভাট, রবিনা টন্ডন, কাজলের মতো অ্যাক্ট্রেসদের বলিউডে স্ট্রং কানেকশন থাকা সত্ত্বেও তাদের কেরিয়ার ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। আর এই সময় দিব্যার সাথে পরিচয় হয় সাজিদ নাদিয়াদওয়ালার। দিব্যা তখন গোবিন্দার সঙ্গে শোলা আর শবনম সিনেমা শুটিং করছিলেন, আর এই সেটে প্রায় এসে হাজির হতেন সাজিদ। আর এখানে দিব্যার সাথে তার প্রথম পরিচয় হয়। প্রথম দেখাতেই দিব্যা এবং সাজিদ একে অপরের প্রেমে পড়ে যান।
আর কিছুদিনের মধ্যেই তারা ডেটিং শুরু করেন। আর এক প্রকার বাড়িতে না জানিয়েই সাজিদ এবং দিব্যা বিয়ে করে নেন। তবে বলা হয় দিব্যার বাবা ওম প্রকাশ প্রথম দিকে এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না, কারণ সাজিদ দিব্যার থেকে প্রায় 8 বছরের বড় ছিলেন। দিব্যার 18 বছর হওয়ার কয়েক মাসের মধ্যেই 10ই মে 1992 সালে তিনি সাজিদের সাথে বিবাহ করেন। বিয়ের পর দিব্যা ধর্ম পাল্টে নেন এবং নিজের নাম রাখেন সানা নাদিয়াদওয়ালা। তবে পরবর্তীকালে দিব্যার পরিবার এই বিয়ে মেনে নিয়েছিল। আর এই সময় সাজিদ এবং দিব্যা দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর তারা এই সময় মুম্বাইয়ের ভার্সোভায় একটা ফ্ল্যাট ভাড়া নেন। আর এটাই ছিল সেই অভিশপ্ত ফ্ল্যাট যেখানে দিব্যা তার নিজের জীবনের শেষ পার্টির আয়োজন করেছিলেন। দিব্যা সেদিন ফ্ল্যাট থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই নিতা এবং শ্যাম দুজনেই নিচে ছুটে যান। তারা দেখতে পান যে দিব্যার শরীরে তখনও প্রাণ আছে। তারা সাথে সাথে দিব্যাকে কাছেই থাকা কুপার হসপিটালে নিয়ে যান। আর নিয়ে যাওয়ার পথেই দিব্যার হার্টবিট ক্রমশ কমছিল। হসপিটালে পৌঁছতেই এমার্জেন্সি ইউনিটে দিব্যাকে মৃত ঘোষণা করা হয়। আর মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় অ্যাক্সিডেন্ট। দিব্যার মৃত্যুর খবর সারা দেশের কাছে একটা শকিং নিউজ ছিল। আর তেমনই ছিল সন্দেহজনক। এটা যে একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা কেউই মেনে নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত পাবলিকের প্রেসারে পুলিশ এই কেসটাকে রিওপেন করে। ভার্সোভা পুলিশ স্টেশনের জেজি যাদব এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন। দিব্যার সাথে সেদিন ঠিক কি হয়েছিল সেই ব্যাপারে একমাত্র 3 জন ইনফরমেশন দিতে পারত, নিতালুল্লাহ, শ্যামলুল্লাহ এবং দিব্যার মেড অমৃতা। কিন্তু এই ঘটনার ফলে অমৃতা এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে মাত্র 1 মাসের মধ্যেই তিনিও হার্ট অ্যাটাকে মারা যান। এমনকি এই 1 মাসের মধ্যে পুলিশ একবারের জন্য অমৃতার কোনো বয়ান রেকর্ড করেনি। ফলে পুলিশ এই কেসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীকে হারায়। আরও 2 জন উইটনেস শ্যামলুল্লাহ এবং নিতালুল্লাহর বয়ানের কোনো অফিসিয়াল রেকর্ড পুলিশের তরফ থেকে পাবলিশ করা হয়নি। শুধু বলা হয়েছে যে তারা কেউই কি হয়েছিল সেদিন তা বুঝে উঠতে পারেনি। কুপার হসপিটালে যিনি চিফ মেডিকেল অফিসার ছিলেন তিনি দিব্যার ডেথ সার্টিফিকেটে সাইন করেছিলেন এবং সেই সার্টিফিকেট অনুযায়ী দিব্যা ভারতী মদ্যপ অবস্থায় যখন ব্যালকনি থেকে পড়ে যাচ্ছিলেন তখন তার মুখটা ছিল ফ্ল্যাটের দিকে, তাই তার মাথার পেছনের অংশটা সোজা গিয়ে কংক্রিটের মেঝেতে আঘাত করেছিল। এর ফলে তার মাথায় গুরুতর চোট লাগে এবং তার থাইয়ের হাড় ভেঙে ইন্টারনাল ব্লিডিংও হচ্ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর আঘাতের কারণে দিব্যার মৃত্যু হয়েছে। আর এখানেই উঠে আসে আরও একটা সন্দেহজনক ঘটনা, সেটা হচ্ছে প্রতিদিন দিব্যার ফ্ল্যাটের নিচে বেশ কিছু গাড়ি পার্ক করা থাকত, কিন্তু এদিন এখানে একটাও গাড়ি ছিল না। বলা হয় সেদিন যদি ওখানে কোনো গাড়ি থাকতো তো হতে পারতো গাড়ির উপরে পড়লে দিব্যার কিছুটা বাঁচার সম্ভাবনা থাকতো। দ্বিতীয় যে ঘটনাটা উঠে আসে সেটা হচ্ছে রাত 10টার সময় নিতা এবং শ্যামলুল্লাহ দিব্যার ফ্ল্যাটে এসেছিল। আর দিব্যা তার ফ্ল্যাট থেকে পড়ে গিয়েছিল রাত 11টায়। এবার 2 জন গেস্ট আসলেই তো সঙ্গে সঙ্গে ড্রিঙ্ক করা শুরু হয় না। নিশ্চয়ই তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলেছেন আর তারপর তারা ড্রিঙ্ক করতে শুরু করেছিলেন। ফলে 8 ঘন্টারও বেশি সময় চলে গিয়েছিল। তো দিব্যার বাবা পরবর্তীকালে মিডিয়াকে জানিয়েছিলেন একটা মানুষ 8 ঘন্টার মধ্যে কি এত পরিমাণ নেশা করতে পারে যে সে বেসামাল হয়ে ব্যালকনি থেকে পড়ে যাবে। আবার অনেকে বলেন দিব্যা নাকি ডিপ্রেশনে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছিলেন। 1992-এর দিকে তিনি নাকি এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যান যে তিনি নিজের শরীর নিজেই সিগারেট দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। আর এর জন্যই তার মেডিকেল হেল্পেরও দরকার হচ্ছিল। আর জানা যায় যে ডক্টর শ্যামলুল্লাহ মানে নিতার হাজব্যান্ড সেই সাইকিয়াট্রিস্ট ছিলেন যার কাছে দিব্যা কাউন্সিলিং করাতেন। দিব্যা এই সময় তার কেরিয়ারে একদম পিক পয়েন্টে ছিলেন এবং তার উপরে কাজের ভীষণই প্রেশার ছিল। আর এই কারণে তিনি মাঝে মাঝেই নিজের শরীরের উপরেই আঘাত করতেন। কিন্তু এই কথাকে তার পরিবার মানতে চায় না, কারণ দিব্যা এমন একজন পার্সন ছিলেন যে তিনি কখনো ডিপ্রেশনে যেতে পারেন না। এর পরবর্তী যে সন্দেহের তীর সেটা ওঠে সাজিদের উপর। বলা হয় যে সাজিদ এবং দিব্যার মধ্যে 5ই এপ্রিলের আগের রাতে খুবই অশান্তি হয়েছিল। দিব্যা হায়দ্রাবাদের কোনো এক বন্ধুর বাড়ি থেকে প্রচুর ড্রিঙ্ক করে এসেছিলেন আর এটা সাজিদের একেবারেই পছন্দ হয়নি। এমনকি মৃত্যুর দিনেও সাজিদ আর দিব্যার মধ্যে কথা কাটাকাটি চরমে উঠেছিল। আর দিব্যাকে সেদিন সামলানো যাচ্ছিল না বলেই সাজিদ দিব্যার সাইকিয়াট্রিস্ট ডক্টর শ্যামলুল্লাহকে ডেকেছিলেন। শ্যাম আর নিতা আসার পর সাজিদ এবং দিব্যার ভাই কুনাল বেরিয়ে যায়। দিব্যা যে নিজে থেকেই ঝাঁপ দিয়েছিলেন তার যুক্তি হিসাবে অনেকে এই কারণগুলো বলে থাকেন, কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট মতে দিব্যা যখন নিচে পড়েছিলেন তার মুখটা কিন্তু ফ্ল্যাটের দিকে ছিল, মানে এমন পজিশনে ছিলেন যে তিনি উল্টো হয়ে বসেছিলেন এবং সেখান থেকে পড়ে গিয়েছিলেন। আর তিনি যদি নিজে থেকে ঝাঁপ দিতেন তাহলে কিন্তু তার মুখটা থাকতো কংক্রিটের দিকে। আবার অনেকে মনে করেন সাজিদের সাথে দাউদের যেহেতু একটা ভালো সম্পর্ক ছিল এবং দিব্যা সেটা পছন্দ ছিল না, তাই দিব্যাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এর কোনো প্রপার এভিডেন্স আজ পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি সাজিদকেও এই মৃত্যুর জন্য
সরাসরি দায়ী করা যায় না, কারণ তিনি সেদিন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেনই না। আর সাজিদ দিব্যার মৃত্যুতে ভীষণই পরিমাণে ভেঙে পড়েছিলেন। তিনি মাঝে মাঝেই জ্ঞান হারাতেন, অজ্ঞান হয়ে পড়তেন। 1993 থেকে 2004 পর্যন্ত সাজিদ যতগুলো সিনেমা প্রডিউস করেছিলেন, তিনি সেখানে দিব্যার ছবি মেনশন করে বলেছিলেন, ইন দ্য মেমোরিজ অফ মাই লাভিং ওয়াইফ। দিব্যার মৃত্যুর পরেও তার পরিবারের সাথে, তার বাবা মায়ের সাথে সুসম্পর্ক রেখেছিল সাজিদ। সাজিদের বর্তমান ওয়াইফ ওয়ার্ধা দিব্যার মা বাবাকে মা বাবা বলেই ডাকত। মাত্র 19 বছর বয়সে দিব্যা যতটা সাকসেসফুল হয়েছিলেন, তিনি যতটা ভালো মনের মানুষ ছিলেন, তার মৃত্যুকে আমরা কেউই সহজভাবে মেনে নিতে পারি না। অনেকেই বলে থাকেন যে তাকে হয়তো কোনো ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, বা তিনি এতটাই পরিমাণে ডিপ্রেশনে ছিলেন যে তিনি নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিলেন। কিন্তু তদন্ত বা রিপোর্টে যা যা তথ্য পাওয়া যাচ্ছে আজ পর্যন্ত, তাতে একটা জিনিসই প্রমাণ করে যে দিব্যা সেদিন খুন হননি, বরং তিনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। মানে তিনি বেসামাল হয়ে নিচে পড়ে যান এবং মারা যান। আপনার কি মনে হয় এই বিষয়ে আমাকে অবশ্যই জানান, আর কেমন লাগলো আজকে ভিডিওটা সেটাও জানান। তো দেখা হবে পরের ভিডিওতে। আর একটা কথা, এই যে কুপার হসপিটাল যেখানে দিব্যাকে নিয়ে যাওয়া হয়েছিল, এই হসপিটালেও আরও একজনকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি হলেন গুলশান কুমার। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।